পোস্টমর্টেমের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করি কৈপুর হাসপাতালে। প্রথম লাশ দেখে ভয় লাগলেও এখন আর ওসব ভয়টয় কিছুই লাগে না। পোস্টমর্টেম ডিপার্টমেন্টে মৃত লাশদের সাথে থাকলেও আমার মনে এখনো জীবিত আছে ওপিটি ডিপার্টমেন্টের আশা। হ্যালো সোমনাথ। হ্যাঁ দাদা বল। কেষ্টপুর মহকুমা হাসপাতালের ওপিডি ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি এসেছে। তাই নাকি? বলছি কি দেখ না জয়েনিং ডেটটা কবে। দাঁড়া, 19 ডিসেম্বর বিকেল 4:30। আজই তো 18 ডিসেম্বর। যা দেখছি তাহলে তো কাল সকালেই আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আচ্ছা দাদা শোন না, আমার না কাল সকালেই রওনা দিতে হবে বুঝলি, না হলে আমি ওখানে ঠিক টাইমে পৌঁছতে পারবো না। আমার না কাল বাড়ি যাওয়া হবে না বুঝলি। আর শোন না, তুই একটা কাজ কর না, তুই একটু সবাইকে জানিয়ে দিস প্লিজ, আর সবাইকে একটু মিষ্টি খাইয়ে দিস। রাখলাম হ্যাঁ। কাজটা পাওয়ার জন্য আমি এতটাই উৎসাহিত ছিলাম যে এক্সাইটমেন্টের কারণে সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে আমার জয়েনিং। যথারীতি ট্রেনও এসে পৌঁছলো কলকাতা স্টেশনে। ট্যাক্সি। हाँ बाबू बोलिए, कहाँ जाना है आपको? এই তো কেষ্টপুর মহকুমা হাসপাতালে যাবে। आपके पास तो बहुत सामान है, इसलिए ज़्यादा देना पड़ेगा। আমি খুশিতে এতটাই আত্মহারা হয়ে গিয়েছিলাম যে আর কোনো দরাদরি না করে তাকে হ্যাঁ বলে দিলাম। हाँ तो ठीक है, चलिए चलिए चलिए। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম হাসপাতালের সামনে। ও আপনি মিস্টার সোমনাথ? হ্যাঁ ম্যাডাম। ঠিক টাইমে এসেছেন দেখছি। আমিও তাহলে ঠিক টাইমেই বেরোতে পারবো। ইতিমধ্যেই অ্যাটেন্ডেন্স খাতাটি আমার সামনে তুলে ধরল নার্স এবং বলল, আপনারা চিন্তা করার কোনো কারণ নেই, বেশিরভাগ পেশেন্ট ভালো হয়ে সুস্থ হয়ে ছুটি হয়ে গেছে, কিন্তু মহিলা বিভাগে রয়েছে দুজন, তার মধ্যে একজন গর্ভবতী আর একজন অ্যাপেন্ডিক্সের পেশেন্ট। এই যে ফাইল, আর এই যে হলো মেল ওয়ার্ডের ফাইল। একজন বয়স্ক লোক ডেঙ্গুতে আক্রান্ত, আর একজন লোক টাইফয়েডে আক্রান্ত। তাদের সবাইকে এনএস দেওয়া রয়েছে, আপনি একটু রাত্রে গিয়ে রাউন্ড দিয়ে আসবেন। এটা বলে নার্স চলে গেল। সারাদিনের জার্নির পর এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে একটু রেস্ট নেওয়ার জন্য চেয়ারে বসে পড়লাম। হঠাৎ করেই দেখলাম নার্স আমার দিকে হন্তদন্ত হয়ে ছুটে আসছে। আরে আপনাকে তো বলতে ভুলেই গেছিলাম, আজ রাতে দারোয়ান থাকবে না, আর পেশেন্ট কম থাকার কারণে না আজকে আয়া মাসিটাও ছুটি নিয়েছে। আপনাকে একটু ম্যানেজ করে নিতে হবে আজকের দিনটা। আর হ্যাঁ, 5 নম্বর রুম থেকে একটু দূরেই থাকবেন, তাতে আপনারই ভালো। এখন আমি আসি, হ্যাঁ? আমার কথাটা কিন্তু মনে রাখবেন। এখন পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এই শেষের কথাটায় আমার মনের মধ্যে একটা দুশ্চিন্তার আশঙ্কা বাসা বাঁধল। নার্সের কাছে আমি এর কারণ জানতে চাইলাম না। নার্সও তাড়াতাড়ি সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমার রাউন্ড দেওয়ার সময় হতে এখনো 3 ঘন্টা বাকি, তাই আমি চলে গেলাম একটু বিশ্রাম নিতে। আমার ঘুমের মধ্যে ঘড়ি ঢং ঢং করে ঘন্টা নেড়ে জানিয়ে দিল সময় এখন রাত 8টা। এখনই আমাকে রাউন্ডে বেরোতে হবে। যথারীতি ফাইল নিয়ে ঢুকে পড়লাম পুরুষ বিভাগে। এই যে ডাক্তারবাবু, আমি কবে বাড়ি যাব? এই তো, আপনি তো অনেকটাই সুস্থ হয়ে গেছেন, আপনি খুব শিগগিরই বাড়ি যাবেন। এই যে ডাক্তারবাবু, আমার স্যালাইনটা না মনে হয় শেষ হয়ে গেছে, বুঝলে? একটু পাল্টে দিয়ে যান না। হ্যাঁ হ্যাঁ, আসছি। আমি তার ফাইলটা দেখলাম। রাতে তার কোনো স্যালাইন দেওয়ার কথা উল্লেখ নেই। অতএব আমি তাকে বলে দিলাম, আপনার তো রাতে কোনো স্যালাইন নেই, কাল সকালবেলা ঠিক পেয়ে যাবেন। আমি স্যালাইনটা বন্ধ করে দিলাম। এবার আমাকে যেতে হবে
মহিলা বিভাগে যেতে যেতে হঠাৎই চোখ পড়ল 5 নম্বর রুমের দিকে। জানলা দিয়ে দেখলাম রুমের ভেতরটা খুব অন্ধকার এবং আস্তে আস্তে একটা কথা ভেসে আসছে। হঠাৎ আমার মনে পড়ে গেল নার্সের বলা শেষ কথাটা। সে আমাকে 5 নম্বর রুমের দিকে যেতে বারণ করেছিল, কিন্তু এই রুমে তো এখনো রুগী দেখা যাচ্ছে, তাহলে কেন সে আমাকে বারণ করলো? আর কিছু না ভেবে আমি তাড়াতাড়ি রুমে গিয়ে লাইট জ্বালিয়ে দিতেই দেখলাম এত বড় একটা রুমে একটাই মাত্র বেড, আর সেটা একদম জানলার পাশে। তার ওপর পেছন ঘুরে বসে আছে একজন মহিলা এবং তার কোলের সদ্যজাত বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে গান শুনিয়ে। আপনি এখানে কেন? আপনার তো 6 নম্বর রুমে থাকার কথা। আমি প্রশ্ন করায় অপর দিক থেকে কোনো উত্তর এলো না, কিন্তু ভেসে এলো একটা হিমেল হাওয়ার পরশ। ঠান্ডা হাওয়ার শিহরণ বয়ে গেল আমার সারা শরীর জুড়ে। কিন্তু অবাক করা ব্যাপারটা হলো, এই ঘরের গন্ধটা আমার অনেক দিনেরই পরিচিত। ঠিক যেন পোস্টমর্টেম করার পর লাশগুলো যে হিমঘরে রাখা হতো, ঠিক সেই হিমঘরের গন্ধের মতো। অপর দিক থেকে কোনো উত্তর না আসায় আমি আবার জিজ্ঞেস করলাম, শুনছেন? আপনি এই ঘরে কি করছেন? এতক্ষণ পর ওদিক থেকে উত্তর এলো, দেখছেন না আমার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি? ওই ঘরে লাইটের আলোয় আমার বাচ্চা ঘুমোতে পারছে না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি আমার কাজটাই করতে এসেছি, ওকে আমি দেখে ঠিকই চলে যাব। একদম না। দেখছেন না আমার বাচ্চাকে কত কষ্টে ঘুম পাড়িয়েছি? আপনি আমায় একদম বিরক্ত করবেন না। পাশের ঘরে যারা আছে তাদেরকে দেখে আসুন। আমার বাচ্চা জেগে গেলে আমি নিজে গিয়ে দেখে আসব। আয় ঘুম আয় আমার এরকম অনুভূতি আমার আগে কখনোই হয়নি। আমার অবচেতন মনে কেউ যেন আমাকে থামিয়ে দিল আমার কাজটা করতে। যেহেতু আজ আমার কাজের প্রথম দিন, তাই আমি আর তার সাথে কোনো তর্কে জড়ালাম না। চলে গেলাম 6 নম্বর রুমে। আপনি কি নমিতা সমাদ্দার? ও ডাক্তারবাবু। হঠাৎ করে আমার চোখ গেল কোণার এক বেডের দিকে। আমি অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম তার দিকে। আমার 2 চোখ ভুল বললেও ফাইল তো আর ভুল বলবে না। এই ফাইলে তো 2জন মহিলারই কথা উল্লেখ করা আছে। একজন হলো নমিতা সমাদ্দার আর একজন রেশমি খাতুন। সে নতুন সদ্যজাত বাচ্চার জন্ম দিয়েছে। নমিতাদি? উনি কি এতক্ষণ ধরে এই ঘরে ছিলেন? হ্যাঁ, এছাড়া যাবেই বা কনে? এনেই তো ছিল। কথাটি শোনা মাত্র আমি অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম কোণার বেডের দিকে এবং তাড়াহুড়ো করে পাশের রুমে যেতেই হঠাৎ করে একটা কালো বিড়াল আমার উপর ঝাঁপিয়ে পড়ল। অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। বিড়ালটি খুব আক্রমণাত্মকভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। এমন দৃশ্য আমি আগে কোনো দিন দেখেছি বলে আমার মনে পড়ছে না। হঠাৎ দেখলাম একটা বিড়ালের বাচ্চা আমার পায়ের পাশ থেকে তার দিকেই এগিয়ে যাচ্ছে। আমি কোনোদিন কোনো কিছুতেই ভয় পাই না, কিন্তু আজ আমার ভয় করছে। আমার অবচেতন মন আমি না চাইতেও আমাকে পেছনের দিকে আসতে বাধ্য করলো। আমি আস্তে আস্তে পেছনের দিকে পা ফেলতে শুরু করলাম। হঠাৎ দেখলাম রাতের অন্ধকারের সাথে বিলীন হয়ে গেল বিড়াল দুটো। আমি তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম 5 নম্বর রুমে এবং লাইট জ্বালাতেই দেখলাম আশেপাশে কেউ নেই। এবং জানলার কোণার বেডটার দিকে তাকাতেই দেখলাম বেডটা পুরো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে আর বেডের লোহার কাঠামোতে জং ধরে আছে। এসব অস্বাভাবিক জিনিস দেখে নিজেকে আর স্বাভাবিক রাখতে পারলাম না। চলে এলাম আমার নিজের রুমে। আমার সারা জীবনে এরকম ঘটনার সম্মুখীন আমাকে কোনোদিনও হতে হয়নি। আমি এর থেকে অনেক ভয়ানক জায়গায় ছিলাম এতদিন, যেখানে দিনের পর দিন কাটা হতো কত লাশ। এসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল দরজা ধাক্কানোর আওয়াজ শুনে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সময় তখন রাত 2:33। কে কে ওখানে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু দরজা খুলুন। ডাক্তারবাবু আমার বাচ্চাকে বাঁচান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দয়া করে দরজা খুলুন। আমি তাড়াহুড়ো করে দরজাটা খুলতেই দেখলাম একজন মধ্যবয়স্ক মহিলা
তার পরনে জীর্ণ শীর্ণ নোংরা সাদা শাড়ি। কোথায় আপনার বাচ্চা? রুমেই আছে, আপনি তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু। এটা বলে মহিলা দৌড়ে গেল। আমিও দৌড়ে গেলাম তার পেছন পেছন। ঘরে ঢুকতেই দেখলাম একটা সদ্যজাত শিশু শুয়ে আছে এবং তার পেটটাও বেশ ফোলা। দেখে মনে হচ্ছে কে যেন জোর করে তাকে কিছু খাইয়ে দিয়েছে। আমি তার কাছে যেতেই দেখলাম বাচ্চাটার সারা শরীর ভেজা এবং তার গায়ে হাত দিয়ে দেখলাম তার সারা শরীর বরফের মতো ঠান্ডা। ও কি জলে পড়ে গেছিল? না ডাক্তারবাবু, আমি কিচ্ছু জানি না। আপনি দয়া করে ওকে ঠিক করে দিন। ওকে ছাড়া আমি বাঁচবো না ডাক্তারবাবু। ওর এমন অবস্থা কি করলো? আমি তাকে কি করে জানাই যে তার কন্যা সন্তানটি যে বেঁচে নেই, মারা গেছে অনেকক্ষণ আগেই। ডাক্তারবাবু, আপনি পারবেন ওকে বাঁচাতে। আপনি দয়া করে ওকে ঠিক করে দিন। আমি জানি যে বাচ্চাটা মৃত, তাও এই মহিলার অনুরোধে আমি বাচ্চাটার কাছে গেলাম এবং তার পেটে হাত দিতেই বুঝলাম তার পেটটা খুবই শক্ত, আর এতটাই শক্ত যে মনে হচ্ছিল কেউ যেন জোর করে তার পেটের মধ্যে কিছু ঢুকিয়ে দিয়েছে। ওর ওর কি হয়েছে ডাক্তারবাবু? ওভাবে ওর পেট টিপছেন কেন? আরে আমি পোস্টমর্টেম করা ছাড়া কিছুই বলতে পারবো না। মানে? আপনার বাচ্চা অনেকক্ষণ আগেই মারা গেছে, ও আর বেঁচে নেই। না, আমি বিশ্বাস করি না। আর আর পোস্টমর্টম মানে? আপনি ওকে কাটবেন? আপনি কাটবেন আমার বাচ্চাকে? আমি কি দেখছি? আমার নিজের চোখকেও আমার বিশ্বাস হচ্ছে না। মহিলাটি চামড়া শুকিয়ে যেতে শুরু করলো, চোখ নাক সব ভিতরে ঢুকে গেছে, মুখবিপর বড় হয়ে গেছে, কিন্তু জিভ কুকড়ে যেতে শুরু করলো। অবশেষে তার সেই ভয়ানক রূপ দেখে আমার গা হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। কঙ্কাল দেহ এবং মাথায় সজোরে আঘাত পেয়ে বাম চোখ বরাবর খুলি ফেটে দুভাগ হয়ে গেছে। বাঁ দিকের চোয়াল ভেঙে ডান দিকের গালের সাথে ঝুলছে। বাঁ চোখের ভাঙা জায়গাটা থেকে খুলির ভেতরটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তুই আমার বাচ্চার পেট টিপছিলি না? তুই মেরেছিস ওকে। আমি তোকে ছাড়বো না, আমি ছাড়বো না তোকে। তুই কাটবি আমার বাচ্চাকে, তুই কাটবি। আজ আমি তোকে কাটবো, আমি করবো তোর পোস্টমর্টম। আমার পা ধরে সজোরে একটা টান মারলো। আমি পড়ে গেলাম হাসপাতালের মেঝেতে। আমার পা ধরে বের করলো রুম থেকে এবং আমার চোখ গেল রুমের লিফলেটের দিকে। দেখলাম সেটা 5 নম্বর রুম এবং খাটের দিকে চোখ পড়তেই দেখলাম সেই বাচ্চাটা আর নেই, আছে একটা ছোট্ট কালো বিড়াল। এই যেন এক অবিশ্বাস্য দৃশ্য, যেটা এর আগে আমি কোনোদিনও দেখিনি, আর দেখতে হবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। সে হিংস্রভাবে টেনে নিয়ে চললো আমার পা ধরে। তার হাত এতটাই ঠান্ডা ছিল যে ঠান্ডায় আমার পা অবশ হতে শুরু করলো। আমি তোমার বাচ্চাকে মারিনি, ও তো আগের থেকে মৃত ছিল। তুমি তো ওকে মৃত অবস্থাতেই নিয়ে এসেছো, আমি তো কিছুই করিনি। আমি ওকে বাঁচাতেই চাইছিলাম। আমার কথার কোনো ভ্রুক্ষেপ না করেই সে আমাকে টেনে নিয়ে চললো পোস্টমর্টেম রুমের দিকে। আমার মনে পড়ে গেল আমার সামনে হওয়া পোস্টমর্টেমের কথা, কিভাবে মৃত লাশগুলোকে কাটা হতো, আর আজ ও সেভাবেই আমাকে জ্যান্ত কাটবে। আমি মনে মনে বুঝতে পারছিলাম যে আমার মৃত্যু হয়তো ঘনিয়ে এসেছে। আমার সারা শরীর আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো। আমি কোনো উপায় না পেয়ে চিৎকার করে বলে উঠলাম, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, অন্য কোনো ডাক্তার আসবে, তাহলে আপনি তার কাছে জিজ্ঞেস করে নেবেন যে আমি আপনার বাচ্চাকে মেরেছি কিনা। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আপনি এখানে নতুন এসেছেন বুঝি? হ্যাঁ, আমি সোমনাথ। আপনাকে কি ম্যাডাম বলে যায়নি যে আপনি 5 নম্বর রুমের দিকে যাবেন না? হ্যাঁ, বলে গেছিলেন,
কিন্তু আমি যখন ওই রুমের সামনের থেকে যাই, আচ্ছা আচ্ছা বুঝেছি বাবু, এই নিন চাটা খেয়ে নিন। তারপরটুকু আমি আপনাকে বলছি, শোনেন। আজ থেকে ঠিক 5 বছর আগের কথা বাবু। কোনো এক রাতে এক বিধবা তার মৃতপ্রায় কন্যা সন্তানকে নিয়ে হাসপাতালে আসে। ভালো ডাক্তারবাবু তখন না থাকায় তাকে 5 নম্বর রুমে ভর্তি করানো হয়। সকালে ডাক্তারবাবু এসে তার সন্তানকে মৃত ঘোষণা করে এবং সেটাই সহ্য করতে না পেরে সেই মহিলা ওই হসপিটালের ছাদের থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বাবু। আরে সেই মহিলার ব্যাপারে খবর নিলে জানতে পারা যায় ওই মহিলার পেটে যখন বাচ্চা আসে তখন তার স্বামী মারা যায়, আর তখন তার শাশুড়ি ভাবে যে ওর পেটে অলক্ষ্মী জন্মগ্রহণ করেছে, তার ছেলে মরার কারণ এই। তাই যখন সেই বাচ্চা মেয়ে জন্মগ্রহণ করে তার 2 মাসের মধ্যে তাকে নুন খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে তার শাশুড়ি। তাই সেই মহিলা এখনো প্রতিনিয়ত চেষ্টা করছে, যখন কোনো নতুন ডাক্তার আসে সে হয়তো বাঁচাতে পারবে তার বাচ্চাকে। সেই আশায় এখন ঘুরে বেড়াচ্ছে এই হাসপাতালের 5 নম্বর রুমে। আপনি যদি 5 নম্বর রুমটা না খুলতেন তাহলে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার কখনোই হতো না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের কাজ করার অনেক অনুপ্রেরণা যোগায়।